আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পরোয়ানা ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু। আজকালের মধ্যে রায়ের কপি যাবে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। ভোট দেবে রেকর্ড সংখ্যক তরুণ। সিরাজগঞ্জে গড়ে উঠেছে ইপিজেড, আশায় বুক বাঁধছেন জমি মালিকরা। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির আশা স্থানীয়দের। জমি সংক্রান্ত বিরোধে 1.5 যুগ ধরে বন্ধ শেরপুরের নকলায় ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ। আগুন লাগলে পুড়ে ছাই হচ্ছে বহু স্থাপনা ও ঘরবাড়ি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজার পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন। আর রায়ের কপি 2-1 দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। আর হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করবে জেলা ম্যাজিস্ট্রেট। ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে এসব কথা জানান প্রসিকিউটর গাজী MH তামিম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সোমবার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়া আসামি সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছর কারাদণ্ড। শেখ হাসিনা ও কামাল পলাতক থাকায় তাদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে এর আগে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। 2 আসামিকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে এবার ইন্টারপোলে সাজা পরোয়ানা পাঠাবে প্রসিকিউশন। যে 2 জন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই 3টি জায়গায় ছাড়া আর কোথাও রায় যাবে। কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় এই আদেশ বাস্তবায়ন করবেন জেলা ম্যাজিস্ট্রেট। আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবে। প্রসিকিউশন জানায় রায়ের 30 দিনের মধ্যে আসামি আত্মসমর্পণ করে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে। তবে আপিল বিভাগ চাইলে সেই সময়ের পরেও আপিল গ্রহণ করতে পারে। এখন ওনার জন্য সুযোগ হলো আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন, 2 পক্ষকে শুনে। সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাবজ্জীবন সাজা না দিয়ে 5 বছর কারাদণ্ড দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জুলাই যোদ্ধা ও তাদের পরিবার। গাজী তামিম জানান, আসামি, রাষ্ট্রপক্ষ ও ট্রাইব্যুনালে অভিযোগকারীরা চাইলে সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন। ঢাকার জেলা হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে আওয়ামী লীগের সংকট আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দলটির রাজনীতিতে ফেরাও কঠিন হচ্ছে বলে মনে করেন তারা। আর ভারতের সিনিয়র সাংবাদিকরা বলছেন, বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ সরকার বেশি চাপাচাপি করলে 2 দেশের সম্পর্ক খারাপ হতে পারে বলেও আশঙ্কা তাদের। রিপোর্ট মাহবুব কবির চপলের। আয়রন লেডির খেতাব পাওয়া শেখ হাসিনা 1.5 বছর আগেও এমন পরিস্থিতির কথা হয়তো চিন্তাও করেননি। যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার প্রবণতা তার জন্য তো বটেই, আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বাধীনতার পর দ্বিতীয়বার এমন চাপে পড়েছে দলটি। 75 ছিল, ওই সময় এরকম সিচুয়েশনটা ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগ ক্রাইসিসে পড়েছিল,
বাট ব্যাকগ্রাউন্ড ছিল ভিন্ন। আর এবারকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিন্ন। একটি দল কি ধরনের অপরাধ করলে সবাইকে চলে যেতে হয়, যখন টপ ম্যানেজমেন্ট পুরোটাই দেশ থেকে চলে যায়, তখন কিন্তু সাংগঠনিক শক্তি ভেঙে পড়ে। এটাকে গুছিয়ে উঠতে পারবে কিনা আমি জানি না, যদি পারে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি। দুদেশের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। এতে বলা আছে, কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেই তাকে হস্তান্তর করবে দুদেশ। এই চুক্তির আলোকে উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত নেয় ভারত। আবার বঙ্গবন্ধু হত্যা মামলার 2 আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করে আওয়ামী লীগ সরকার। তবে শর্ত রয়েছে, রাজনৈতিক বিবেচনায় মামলা হলে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। আবার গুম, খুন, অপহরণ রাজনৈতিক মামলা বলে বিবেচিত হবে না। প্রত্যর্পণ চুক্তির এসব ফাঁকফোকর শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারত কাজে লাগাতে পারে বলে মনে করছেন দেশটির সিনিয়র সাংবাদিক, অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। বাংলাদেশ সরকার দাবি জানাচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, সেটা সম্ভব হবে না। ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুসারে যদি কাউকে দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে তার জীবনহানি হওয়ার আশঙ্কা আছে বা জীবনহানি ঘটানো হবে, সেক্ষেত্রে তিনি যেই হন তাকে ফেরত পাঠানো হয় না। যদিও শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ভারতও বিষয়টি নজরে রাখছে বলে বিবৃতি দিয়েছে। আইন উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক খারাপ হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া অন্যভাবে চাইলে দুদেশের টানাপোড়েন আরও বাড়তে পারে। সম্পর্ক খারাপ হবে কি ভালো হবে, সেটা বাংলাদেশ সরকারের তাদের যে ভারত সরকারের প্রতি কি আচরণ, সেটার উপরই অনেকটা নির্ভর করবে। যদি তারা মনে করেন সংঘাতের পথে যেতে চান, সম্পর্ক দূরত্ব বজায় রাখবেন, সেক্ষেত্রে ভারতকেও অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এখন যদি কূটনৈতিকভাবে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক ভালো হয়, তাহলেই ফেরত আসবে। আদারওয়াইজ চাপাচাপি করে সম্পর্ক খারাপ করে ফেরত আনা তো সম্ভবই না, বরঞ্চ এটা আরও অনেক ক্ষতির কারণ হতে পারে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় অন্য রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের সতর্ক বার্তা বলেও মনে করছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে একটা বার্তা। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকালে গ্রোটেনহুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এতে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার ভোট দেবে। অতীতে 3টি নির্বাচনে কারচুপি হওয়ায় তরুণরা ভোট দিতে পারেনি বলে জানান প্রফেসর ইউনূস। নেদারল্যান্ডের উপমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করতে চান তারা। এতে ডাচ বিনিয়োগ বাড়ানোর পথ সুগম হবে। দেশে এখন অস্থিরতা বিরাজ করছে। এই সংকটকালে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো রাজনীতিবিদের বড় প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মওদুদ আহমেদ রচিত ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার আমল ছিল ভয়াবহ, যেখানে দূষিত হয়েছে দেশের সকল সেক্টর। তরিক ইসলামের রিপোর্ট। তো প্রসিদ্ধ লেখকদের প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ রচিত ডিমাইজ অব ডেমোক্রেসি এর মোড়ক উন্মোচন করতেই এই আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার স্ত্রী, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক ও সাংবাদিক। বইয়ের তিনি উদ্ধৃতি দিয়েছেন। একই সাথে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের চলমান অস্থিরতায় ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন রাজনৈতিক পথপ্রদর্শক। তার রাজনীতি নিয়ে সমালোচনা থাকলেও ইতিহাস চর্চা নিয়ে ছিল না কোনো বিতর্ক। কি নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে
তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন। এবং এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার আমলের ভয়াবহতার দলিল এই বই, যা নতুন প্রজন্মের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম, এভরিওয়ান। এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যায় যে হেডলাইনটাই এমন ভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে। আমরা এই বইটা আমাদের পথ নির্দেশনা দিবে সামনে আমরা কিভাবে শেখ হাসিনার এরাকে লিখব। এ সময় প্রয়াত রাজনীতিবিদ ও লেখক ব্যারিস্টার মওদুদ আহমেদের জীবনের নানান স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা। প্রত্যেকটাই বিভিন্ন সময় জেলে থাকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জ শহরে যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে দেশের বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড। ফলে জমির মালিকরা দীর্ঘদিন পর যেমন তাদের জায়গার ন্যায্য মূল্য পাবেন, তেমনি অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও বাণিজ্য ভারসাম্যহীনতা দূর হবে। দেশি বিদেশি বিনিয়োগে কর্মসংস্থান হবে লাখ লাখ বেকারের। জেলা প্রশাসক জানিয়েছেন, ইপিজেড গড়ে তোলার সব প্রক্রিয়া শেষ হয়েছে, খুব শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। নদী ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় যমুনা সেতুর উত্তর পশ্চিমে অর্থনৈতিক অঞ্চল 2 নামে একটি প্রকল্প একনেকে অনুমোদন হয় 2018 সালে। এরপর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের অর্থায়নে 638 কোটি টাকা ব্যয়ে প্রায় 1350 একর জমিতে মাটি ভরাট করে সেনাবাহিনী। দীর্ঘ 8 বছরেও অর্থনৈতিক অঞ্চল গড়ে না ওঠায় হতাশা দেখা দেয় সিরাজগঞ্জবাসীর মধ্যে। তবে দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে না উঠলেও মাটি ভরাট করা এলাকায় এবার দেশের বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক নজরুল ইসলাম। খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। এখানে যদি ইপিজেড হয়, পুরো সিরাজগঞ্জের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। এখানে হিউজ চাঞ্চল্য ফিরে আসবে সিরাজগঞ্জে, আশা রাখছি, এবং পুরো সিরাজগঞ্জের অর্থনৈতিক অবস্থা পরিবর্তিত হবে। ইপিজেড গড়ে ওঠার খবরে প্রকল্পভুক্ত জমির মালিকরা দীর্ঘদিন পর তাদের জমির মূল্য পাবার আশায় বুক বেঁধেছেন। ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। তাদের দাবি, অতি দ্রুতই যেন ইপিজেডের আলোর মুখ দেখতে পারেন তারা। আজকে এই ইপিজেড হলে ইপিজেডের মাধ্যমে আমরা এই জমির ন্যায্য মূল্য পাবো। ইপিজেডের মাধ্যমে অনেক শিল্প কারখানা, যার মাধ্যমে আমাদের কর্মসংস্থানও হবে। ব্যবসা যেহেতু তাদের ফান্ড আছে এবং তারা ইপিজেডটা করতে পারবে এবং সিরাজগঞ্জকেই তারা চয়েস করেছেন। ইপিজেড যদি গড়ে ওঠে, আমি আশা করছি যে অনেক সম্ভাবনা এই অঞ্চল গড়ে উঠলে মানুষের উন্নতি হবে, আমাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ইপিজেডটি নির্মিত হলে উত্তরাঞ্চলের পিছিয়ে থাকা অর্থনীতি চাঙ্গা এবং শিল্পায়ন বাড়বে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি বেজা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জমি সংক্রান্ত বিরোধে প্রায় 1.5 যুগ ধরে বন্ধ রয়েছে শেরপুরের নকলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ। সংশ্লিষ্ট দপ্তর বলছে, জমি নিয়ে মামলার কারণে গাড়ি, পাম্প ও জনবল থাকা সত্ত্বেও চালু করা যাচ্ছে না ফায়ার সার্ভিস স্টেশনটি। দীর্ঘ 19 বছরে প্রকল্পটির কাজ শেষ না হওয়ায় হতাশ স্থানীয়রা। ছোটখাটো অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হচ্ছে বহু স্থাপনা ও ঘরবাড়ি। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। 2006 সালে শেরপুরের নকলা উপজেলার সদরে প্রায় 36 লাখ টাকায় শুরু হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ। 60% কাজ শেষ হওয়ার পর জমি সংক্রান্ত জটিলতায় প্রকল্পটি আটকে আছে 18 বছর ধরে। এতে অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্ঘটনায় নকলার মানুষকে নির্ভর করতে হয় আশেপাশের ফায়ার সার্ভিসগুলোর উপর। ফলে ছোট আগুনও অনেক সময় বড় বিপর্যয়ের রূপ নেয়। শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে
আমাদের ফায়ার সার্ভিসটা চালু করা যায় নাই। হঠাৎ করে এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাজটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা হতাশায় আসছি। এই 2.5 বছর ধরে থাকতেছি, পরিষ্কার করতেছি, যাতে এই নকলা ফায়ার সার্ভিস যাতে উদ্বোধন হয়। শেরপুর 2 আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, রাজনৈতিক কারণে এর কাজ থেমে গেছে। দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। আদালতের রায় পেলেই দ্রুত স্টেশনটি চালু করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এই হিয়ারিংটা হয়ে গেলে আমাদের পক্ষে যদি রায়টা আসে তাহলে আমরা খুব দ্রুত আশা করছি যে স্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করতে পারবো। সরকারের অনুকূলে এই রায় আসলে পুনরায় এই ফায়ার সার্ভিসের যে অসমাপ্ত কাজ সেটি শুরু হবে মর্মে তারা আমাদেরকে জানিয়েছে। জমির মামলা নিষ্পত্তি করে অসমাপ্ত ভবন নির্মাণ দ্রুত শেষ করে সরকার নকলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাভারের আশুলিয়ার শিল্প এলাকা জাম করার জলাবদ্ধতা মারাত্মক রূপ নিয়েছে। সারা বছরই ওই এলাকার প্রায় প্রতিটি সড়ক পানিতে ডুবে থাকে। ভেঙে পড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গার্মেন্টস ও বসতবাড়ির আবর্জনার পানিতে বিশাল এই শিল্প এলাকার কয়েক কিলোমিটার দীর্ঘ সড়ক, অলিগলি, রাস্তার মোড় ডুবে থাকায় কয়েক লাখ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী জানায়, জামগড়া চৌরাস্তা আগামী এই গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে অসংখ্য গার্মেন্টস কারখানা ও দোকানপাট থাকায় শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও বায়াররা প্রতিনিয়ত দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজা পুনর্গঠনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তি ও প্রস্তাবিত বোর্ড অফ পিস গঠনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় বিষয়ে ট্রাম্প পরিকল্পনায় সম্মত হলেও গাজার নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ ও বেসামরিকীকরণের আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাবে আপত্তি রয়েছে সংগঠনটির। তাদের দাবি, স্বাধীন একটি ভূখণ্ডে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে নিরাপত্তা পরিষদে 14 সদস্য দেশ প্রস্তাবনায় স্বাক্ষর করে এটিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি বলে মনে করছে। তবে হামাসের অস্বীকৃতিতে এই অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রে বর্তমান $600 বিলিয়ন বিনিয়োগ বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন উন্নীত করতে যাচ্ছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সৌদি প্রিন্স বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা খাতে স্বাক্ষরিত নতুন চুক্তিগুলো এই বিনিয়োগ বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। ট্রাম্প বিষয়টি চমকপ্রদ উল্লেখ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্তার আল সাউদ দু দেশের এই বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। জানান, স্বাক্ষরিত বড় চুক্তিগুলো দুই দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক আন্তর্জাতিক নিরাপত্তায় সহযোগিতা আরও জোরদার করবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পরোয়ানা ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু। আজকালের মধ্যে রায়ের কপি যাবে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। ভোট দেবে রেকর্ড সংখ্যক তরুণ। সিরাজগঞ্জে গড়ে উঠেছে ইপিজেড, আশায় বুক বাঁধছেন জমি মালিকরা। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সৃষ্টির আশা স্থানীয়দের। জমি সংক্রান্ত বিরোধে 1.5 যুগ ধরে বন্ধ শেরপুরের নকলায় ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ। আগুন লাগলে পুড়ে ছাই হচ্ছে বহু স্থাপনা ও ঘরবাড়ি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।